আসসালামু আলাইকুম। আজকে আমরা বিড়াল গল্পের তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যেখান থেকে পড়বো সেটা হচ্ছে যে মোটামুটি দ্বিতীয় পর্ব ঠিক যেখানে শেষ করেছিলাম ওখান থেকেই শুরু করব আমরা। তো আশা করি তোমরা প্রথম দুই পর্ব দেখে নিবে। আমরা আজকে তৃতীয় পর্বের শুরুতেই চলে যাই। আজকে আমরা যেখান থেকে পড়বো সেই জায়গাটা হচ্ছে এরকম যে একটু দ্বিতীয় পর্বের শেষ অংশটা একটু আলোচনা করি। জায়গাটা ছিল এইরকম যে বিড়ালের সাথে আমাদের যে কমলাকান্ত মানে যে পুরো গল্পটা বর্ণনা করছে, অর্থাৎ লেখক যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার সাথে একটা কাল্পনিক কথোপকথন শুরু হচ্ছে। তো কাল্পনিক কথোপকথন কিভাবে কি হলো না হলো সেগুলো তো আগের দুই পর্বে আলোচনা করেইছি। তো আজকে আমরা ঠিক ওইখান থেকে শুরু করব যেখান থেকে তাদের কাল্পনিক আলোচনা শুরু হচ্ছে। তো বিড়াল দুধ খেয়ে ফেলেছে কার? কমলাকান্তের। তো কমলাকান্তের দুধ খেয়ে ফেলার কারণে তাকে মারতে গিয়েছিল, কিন্তু মারতে গিয়ে দেখা গেল কি বিড়ালটা খুব একটা দূরে সরে গেল না, জাস্ট ওইখানেই বসে রইল। একটুখানি দূরে সরলো আর একটা ম্যাও আওয়াজ করলো, আর তেমন কিছুই করলো না। এই যে তখন থেকেই বঙ্কিমচন্দ্র অর্থাৎ কমলাকান্তের কি হলো, একটা কিউরিসিটি বা কৌতূহল জাগলো যে কেন আসলে সে বেশি একটা দূরে সরে গেল না, কেন এই জিনিসটা কেন করলো সে। তার মানে এই যে ম্যাও করে উঠলো, সে বুঝতে পারলো বিড়ালটা কিছু একটা বলতে চায়। এই যে বিড়াল কোনো একটা যে কিছু বলতে চায়, সেই বিষয়টা কি বলতে চায় আসলে দেখি তো, শুনি তো কি বলে দেখি। বিড়াল হয়তো তারও কথার কোনো যুক্তি থাকতে পারে হয়তো। তো সেই কারণেই দেখা গেল কি যে বিড়াল তার সাথে কথা বলা শুরু করলো কাল্পনিকভাবে। এবং এটা হচ্ছে সে যে শুনতে পাচ্ছে সে দিব্যকর্ণ, অর্থাৎ দিব্যকর্ণ বলতে হচ্ছে ঐশ্বরিকভাবে সে শুনতে পাচ্ছে, বাস্তবে না। হ্যাঁ, আচ্ছা। তো সেই ক্ষেত্রে বলছে যে মার্জারের সকল বক্তব্য সে বুঝতে পারলো। কে বুঝতে পারলো? কমলাকান্ত। বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন। বিড়াল বলছে আমি তো তোমার দুধ খেয়ে ফেলেছি, তা তুমি আমাকে মারতে আসছো কেন, মারপিট কেন করতে আসছো, এটা তো আমার দোষ কি? আমি তোমার দুধ খেয়েছি, তো তোমার ওই তোমার আহরিত দুধ সেটা আমি খেয়ে ফেলেছি, তো এখন তুমি মারতে আসছো কেন? এইটা তো ঠিক হচ্ছে না। তারপর আরো বলছে, এই কথা শোনার পর সে কি হলো, আরো বলতেছে যে স্থির হইয়া হুকা হাতে করিয়া, হুকা তো ছেড়ে দিয়েছিল, বলছে তুমি আর হুকা হাতে করো, মানে যে হুকা খাচ্ছিল ওই হুকাটা হাতে করো। হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এই সংসারের ক্ষীর, সর, দুধ, দধি, মৎস্য, মাংস, মৎস্য মানে হচ্ছে মাছ, মৎস্য, মাংস সকলেই সবকিছুই তোমরা খাইবে, আমরা কি কিছুই পাইব না? কেন? তোমরা মনুষ্য আর আমরা হচ্ছে বিড়াল। প্রভেদ কি? প্রভেদ মানে কি? প্রভেদ মানে হচ্ছে পার্থক্য। পার্থক্য কি? তোমরা হচ্ছে মানুষ আর আমরা হচ্ছে বিড়াল, তো আমাদের পার্থক্য কি? তো সেই জায়গা থেকে আরো বেশি বলছে যে তোমাদের ক্ষুধা পিপাসা, মানে তোমাদের ক্ষুধা লাগে, তোমাদের পিপাসা লাগে, আমাদের কি নাই? আমাদেরও তো লাগে। আচ্ছা, তোমরা খাও আর আমরা খাইলে আপত্তি, কিন্তু এখন এখানে কথা হচ্ছে যে তোমরা খাও, সেখানে আমার কোনো কি নাই, কোনো আপত্তি নাই, কিন্তু কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্র অনুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো। ঠ্যাঙ্গা লাঠি কি জিনিস? ঠ্যাঙ্গা লাঠি হচ্ছে প্রহার করা বা মারার জন্য যে লাঠি, মারতে গিয়ে যে লাঠি, সেই লাঠিকে বলা হচ্ছে ঠ্যাঙ্গা লাঠি। আশা করি বুঝতে পেরেছো, লেখা রয়েছে। তো এই যে বলছে যে কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্র অনুসারে ঠ্যাঙ্গা লাঠিলে মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। আমি অনেক খোঁজার বা বোঝার চেষ্টা করেছি যে তোমরা কেন আমাকে মারতে আসছো, সেটা আমি বুঝতে পারিনি। শোনো, তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। চিন্তা করো, বিড়াল বলছে যে, বিড়াল কমলাকান্তকে বলছে যে তুমি আমার কাছ থেকে কিছু কি করো, উপদেশ গ্রহণ করো। এবং আরো বলছে বিজ্ঞ চতুষ্পদ, অর্থাৎ চতুষ্পদ বলতে চার পাওয়ালা যে প্রাণী তাকে বলা হয় চতুষ্পদ। আচ্ছা, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির কোনো উপায়ান্তর দেখি না। অর্থাৎ বিড়াল কমলাকান্তকে বলছে যে দেখো আমরা হচ্ছে বিজ্ঞ,
বিড়াল কিন্তু নিজেকে কি বলছে? বিজ্ঞই বলছে। এবং বলছে যে আমাদের কাছ থেকে উপদেশ নেওয়া ছাড়া তোমাদের জ্ঞান উন্নতি হবে এটা আমি ভাবতেই পারছি না। তোমাদের জ্ঞানের উন্নতিই হবে না। তোমাদের জ্ঞান উন্নতি করার জন্য আমাদের কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে, এটা বলছে। আচ্ছা, তারপর দেখো, তোমাদের বিদ্যালয় সকল দেখি আমার বোধ হয় তোমরা এতদিন এই কথা বুঝতে পেরেছো। অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে তো খুব একটা পড়াশোনা হয় না, আশা করি এই আজকে আমার কাছ থেকে এই কথাটা শুনে তুমি বুঝতে পেরেছো। দেখো, শয্যাশায়ী মানুষ, তো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। এখন বলছে যে এই যে ধর্মের ব্যাপারে একটা সংজ্ঞা দিচ্ছে যে অন্যকে উপকার করা, পরোপকার মানে কি? অন্যকে উপকার করা। তাহলে অন্যকে উপকার করা হচ্ছে আসল ধর্ম, পরম ধর্ম, একমাত্র সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম। এই যে এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, তোমার আহরিত দুধে এই যে পরোপকার সিদ্ধ হইল, মানে এই যে পরোপকার যে হইল, মানে তোমার দুধ তো ছিল তোমার দুধটা আমি খেয়ে ফেললাম, মানে বিড়াল বলছে আমি তোমার দুধ তো খেয়ে ফেললাম, এতে করে কি তোমার অনেক উপকার হইল না? কারণ না, উপকার তো হয়েছে আমার, আর তোমার কি হয়েছে? তোমার হচ্ছে পরোপকার সিদ্ধ হইল। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী। এই যে তুমি যে ধর্ম পালন করলে, কি ধর্ম পালন করলে? অন্যকে উপকার করলে। কি হবে? আমাকে দুধ দিয়ে আমার উপকার হয়েছে। এই যে তুমি আমাকে উপকার করলে, এই উপকারের ফলে ধর্ম তোমাকে কি করবে? তার ফল তোমার ভাগে দিয়ে দিবে। আচ্ছা, খুব ভালো কথা। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের বলীভূত কারণ। মানেটা কি? মানেটা হচ্ছে আমি চুরি করে আর যাই করি, এই যে তোমার ধর্ম সঞ্চয় কাকে বলা হচ্ছে? অর্থাৎ এই ধর্ম সহায়ক। অর্থাৎ আমি তোমার দুধটা আহরণ করার কারণেই তো তোমার পরোপকার সিদ্ধ হয়েছে। তো তোমার ভাগে পরোপকার তুমি করতে পেরেছো, তার মূল কারণ ছিলাম হচ্ছে, মূলীভূত কারণ হচ্ছে আমি তোমার ধর্মের সঞ্চয়, আমি তোমার ধর্ম পালন করতে সহায়ক হয়েছি। তার মানে তোমার ধর্ম পালন করার ক্ষেত্রে সহায়তা করেছে কে? আমি। তো তার মানে কি? আমার কাছে তুমি আর কৃতজ্ঞ থাকবা না, অথচ কৃতজ্ঞ না থেকে কি করছো? আমাকে মারতে আসছো। কেন? মারপিট কেন? আচ্ছা, তো বলছে, তারপর কি বলছে দেখো, অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। আমি তোমার ধর্ম পালন করতে কি করেছি? তোমাকে সহযোগিতা করেছি। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাজ করিয়া চোর হয়ে গেছি? সাজ মানে কি? ইচ্ছা। আমি কি ইচ্ছা করে চোর হয়েছি নাকি? দেখো, খাইতে পাইলে কে চোর হয়? যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তারা অনেকে চোর অপেক্ষা অধার্মিক। মানে কি বলতেছে যারা হচ্ছে অনেক বড় মানে অনেক বড় মানুষ, বড় লোক, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক ভালো মানুষ, তাদের তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু তারা এই চোরকে দেখলে শিহরে ওঠে, চমকে ওঠে, হে চোর, কত খারাপ। অথচ তারা চোরের থেকেও বেশি খারাপ, অধার্মিক। বোঝা গেল? আচ্ছা, তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়ে চুরি করেন না, চুরি করিবার দরকার নাই দেখে তো চুরি করেন না। এখন কথা হচ্ছে যে কিন্তু, এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা খুব খুব দারুণ একটা কথা, একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু কি বলছে? কিন্তু বলছে তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিত, ধন মানে কি? সম্পদ। প্রয়োজনাতীত সম্পদ থাকিত, যতটুকু প্রয়োজন তার থেকেও আরো বেশি বা কম বা ওই পরিমাণ সম্পদ থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই তো চোর চুরি করে। মানে কথা হচ্ছে যে বড় লোকেদের টাকা আছে, যে অধিক টাকা বড় লোকেদের, সেই টাকা যদি গরিব মানুষকে দিত, তাহলে গরিব মানুষ চুরি করতো না। এখন তারা দেয় না দেখে, তাদের কৃপণতার কারণেই তো হচ্ছে আমাদের মতো গরিবরা, অসহায়রা কি করে? চুরি করতে বাধ্য হয়। যদি তুমি আমাকে ইচ্ছাকৃতভাবে দুধটা দিতে, আমি দুধটা চুরি করতাম না। তুমি দাও না দেখেই তো আমি চুরি করি। এটাই হচ্ছে। তাহলে আমাদের চুরি করার মেন কারণটা কি? ধনীদের কৃপণতা। ঠিক আছে, আমরা চুরি করি কি কারণে? বিড়াল বলছে আমরা চুরি করি তোমাদের কৃপণতার কারণে, ধনীদের কৃপণতার কারণে, ধনীদের নিষ্ঠুরতার কারণে। বোঝা গেল তো? আচ্ছা,
এইবার দেখো কি বলছে, চোরের অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। অর্থাৎ চোর যে চুরি করছে সেই অধর্মটা কাদের জন্য হচ্ছে? কৃপণ ধনীর জন্য হচ্ছে। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা তার থেকেও শতগুণে দোষী। কেন শতগুণে দোষী? শতগুণে দোষী এই কারণে যে সে নিষ্ঠুরতা দেখিয়েছিল বলেই, সে কৃপণতা দেখিয়েছিল বলেই কিন্তু কি হচ্ছে, আমরা চুরি করেছি, তাহলে কিন্তু চুরি করতাম না। অতএব আসল দোষ ওই কৃপণ ধনীর, তার কারণে এটা হয়েছে। তারপর কি বলছে দেখো, চোরের দণ্ড হয়। দণ্ড মানে কি? দণ্ড মানে হচ্ছে শাস্তি। চোরের দণ্ড হয়। চুরির মূল যে কৃপণ, তাহার দণ্ড হয় না কেন? এখন এই যে দেখো, আলটিমেটলি আমরা কথায় কি বুঝলাম? আমরা এতক্ষণ ধরে এই কথাতে এটাই বুঝলাম যে চোরের দণ্ড হচ্ছে, চোরের শাস্তি হচ্ছে, কিন্তু চোর যে এই যে অপরাধটা করছে তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওই যে ধনীদের কৃপণতা। তাহলে এই ধনীদের কৃপণতার কেন শাস্তি হচ্ছে না? এটা একটা বিরাট প্রশ্ন। তো বন্ধুরা, আমরা এই প্রশ্নের উত্তর বা পরবর্তী অংশ নিয়ে, চতুর্থ পর্ব নিয়ে ফিরে আসছি। আজকের মতো এ পর্যন্তই।